জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ এই মণ্ডলে প্রবেশ করে আমি হতবাক। মানবজাতির এই এক অগম্য প্রদেশ, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারবে না। অবিশ্বাস্য এই লোক। বিতর্কে আমি যাব না। বিশ্বাস হয়তো ভালো, অবিশ্বাস হলে কল্পিত কাহিনী মেনে নিন, কারণ আমি নিজে এই দিব্য মণ্ডলে না গেলে কল্পিত মন গড়া কাহিনী বলেই মানতাম। আমি এটাও জানি যে এই বর্ণনা লিপিবদ্ধ করা আমার অসাধ্য, তবু সচেতন মনে ভাষা দেবার চেষ্টা করছি মাত্র। আজকের শেষ যাত্রা দিব্য লোক জ্ঞানগঞ্জ জ্ঞানপীঠ। হিমাচ্ছাদিত এই শৈল শিখর অতিক্রম করে এক অতি দুর্গম অথচ সুরম্য প্রদেশে এসেছি। সারা বছরই কুয়াশাচ্ছন্ন, বাদল ঢাকা জনহীন ঘাটি, গাছগাছালির চিহ্নমাত্র নেই। চির তুষারময় প্রদেশ। দেখা যাচ্ছে কম্পিত তাপ তরঙ্গের মতো কিছু একটা ঝিলমিল করছে। মনে হলো আমরা উভয়ই যেন মাকড়সার জালে ফাঁসছি। জালটি দিক চক্রবাল বিস্তারিত। জালের রাজ্যে প্রবিষ্ট হলাম। দেখছি স্তরে স্তরে বিবিধ রঙের প্রকাশ তরঙ্গ। সবে একটা জাল ভেদ হয়েছে, সামনে আরও স্বচ্ছ রেশমি জাল আকাশ জুড়ে আবদ্ধ। বিচিত্র জালের স্তর। সেই রেশমি জালের ফাঁকে মাথা গলাতেই এপারে কুহেলি কুহর মেঘমালা। সেই মেঘে যেন আমিও ভাসমান, স্পন্দিত হচ্ছে যার এক রঙিন প্রকাশ তরঙ্গ। সেটিও জালের মতোই লাগছে। অদ্ভুত কুহকি লীলা, অতি রহস্যময়। জোনাকির মতন অনেক আলোক বিন্দু উঠছে। আমি পাগলের মতন চক্রাকারে হাত ঘুরিয়ে সেই জালের স্পর্শানুভাব চাইছি। জাল স্পষ্ট দেখছি, অথচ তার ভৌতিক অস্তিত্ব নেই। জাল অধরা। অতি আশ্চর্য মায়াবী সে জগৎ। আমার শৈশবতুল্য লীলা কৌতুক দিব্য কৈবল্য উপভোগ করছে। দেখতে দেখতে 21 কিলোমিটার বিস্তৃত জ্ঞানগঞ্জের পরিসীমাতে এসেছি। এ সময় এর বিস্তার উপরে নিচে, সামনে পেছনে, ডাইনে বামে 21 কিলোমিটার। এটা চলমান, প্রসারণশীল ও সংক্ষিপ্ত। কখনো এটা বেলুনের মতন বিস্তারিত, আবার কখনো চুপসে 1 কিলোমিটারেরও কম সংক্ষিপ্ত। সহসা 21 কিলোমিটার বিস্তৃত বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতন সুবিশাল বিস্তৃত আয়তনের এক গোলাকার ঘরে ঢুকে পড়েছি। মনে হলো এর ভেতরটা 10 দিক জুড়ে পূর্ণ আয়তনের প্রশস্ত দর্পণ দিয়ে ঢাকা। বিশাল বিস্তারিত জ্ঞানগঞ্জ মঠের দৃশ্য এক স্থানে বসে একই সময়ে চোখ ঘুরিয়ে 21 কিলোমিটারের ঢাকা গোলাকার দর্পণের উপর দেখা যাচ্ছে। অনন্ত বিস্তারিত গোলাকার রঙে রাঙা বর্ণালী জ্ঞানগঞ্জ। কুসুম সুবাসিত অপূর্ব গোধূলির বৈরাগ্য রাগ রঞ্জিত সন্ধ্যায় কোথাও যোগের উচ্চাঙ্গ প্রশিক্ষণ চলছে, কোথাও বা প্রভাতকালীন অস্ফুট প্রকাশে ধ্যান মুদ্রাতে সমাধিস্থ সাধক, কোথায়ও পক্ষী সমাকুল কুঞ্জিত কুঞ্জনের বেদী সমূহে মহাত্মাদের মণ্ডলী বসেছে। স্বচ্ছ নির্মল সরোবরে সঞ্চরমান হংস মিথুন, তারই তটে ভ্রাম্যমান ঋষিকুলের তরুণ সাধকবৃন্দ। কোথাও বা ফুলে ভরা বসন্তে আনন্দলিত বনলতা দর্শনে আহ্লাদিত নবীন সন্ন্যাসী। চিত্তলোকে চিত্রাপীর্তের মতো দেখতে পাচ্ছি। মনে হলো এটা এক স্বতঃস্ফূর্ত দিব্য ধাম। এখানে সকলে নিজ সাধনায় রত। এই অজ্ঞাত প্রদেশে চন্দ্র সূর্যের প্রকাশ নেই। দিক দিশায় এক দুগ্ধ ধবল প্রকাশ, অতি মায়াময়, নিরন্তন এক উষাকালীন হালকা প্রকাশ। এ চন্দ্র সূর্যের প্রকাশ নয়, অথচ প্রকাশের মূল স্রোতের উৎস বোঝা গেল না। এখানে সকলে আত্মলীন, বার্তালাপ নেই, কেবল অন্তর্বার্তা আর চোখের ভাষা। চোখের লেন্স কতটুকু বা রেটিনাতে বিশাল প্রকৃতির প্রতিবিম্ব দেখছি, মনে হয় তেমনি এক ক্ষুদ্র লেন্সের ভিতর দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন করছি। এই মঠ ভৌতিক জগতের নিয়মের বাইরে।
এখানে অবস্থানরত যোগীদের এই দেখা গেল না, তাদের ভৌতিক শরীর পূর্ণরূপে দিব্য দেহপ্রাপ্ত, কখনো দৃশ্য কখনো অদৃশ্য হয়ে সর্বত্র গমনাগমনে সমর্থ। এই জ্ঞানগঞ্জ দিব্যধামে কোনো মৃত আত্মা নেই। জ্ঞানগঞ্জ তাদের জন্য নয়। এই দিব্যধামে উচ্চকোটির সাধক সশরীরে আসেন। এখানে এসে তারা যোগের পূর্ণতা প্রাপ্ত হন। যোগের উচ্চাঙ্গ অনুশীলন করে একই জীবনে দিব্যদেহী হন তারা। দৃশ্য অদৃশ্য সমানভাবে রূপ রং বদল করতে তারা সমর্থ। এরা জীবিত বা মৃত শরীরে প্রবেশ করতে পারেন না। মৃত শরীরে প্রবেশ করলে বলা হয় পরকায়া প্রবেশ। অনেক সময় তারা কৃপণ ধনী ব্যক্তির জীবিত শরীরে প্রবেশ করে মহদান, পূর্ণকর্ম বা বাঞ্ছিত কর্ম করিয়ে নেন। কেউ কেউ দিব্যদেহ প্রাপ্ত হয়ে লোকান্তরে চলে যান। কেউ বা উচ্চ সংস্কার সম্পন্ন উচিত গর্ভ পেলে পূর্ণ জন্ম স্বীকার করেন। অবশ্য তাদের তীব্র বাসনায় বা বিধাতার প্রেরণাতে পুনর্জন্ম লাভ হয়। এই মণ্ডলে আমার সক্রিয় কোনো অস্তিত্ব ছিল না। এখানে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। দিব্য কৈবল্য আমার কল কবজার মালিক। হতবাক আমি এক অজ্ঞাত শক্তির সম্মোহনে বশীভূত হয়ে 8 দিন কি করেছি তার এক অংশ প্রকাশ করতে পারবো না। 8 দিন ক্ষুধা তৃষ্ণা ছিল না, হুশ বেহুশ কোনো বোধ নেই। শ্বাস চলেছিল কিনা মনে নেই। কেবল আনন্দময় জীবনারসে ভেসেছি। এমন মনে হচ্ছিল যেন আমার সম্পূর্ণ অস্তিত্ব অপার শান্তি আর আনন্দের রসধারাতে স্নাত হচ্ছিল। ধ্বনিহীন নিঃশব্দ অপার্থিব বাতাবরণে অসীম প্রফুল্লতায় আমি আপ্লুত। প্রাণ শক্তি যেন বেড়ে গেছে। কিভাবে বলবো? অনুভবের এ ভাষা বোঝাবার শব্দ আর নেই। মানুষ কল্পনা করতে পারবে না যে এমনই এক অগম্য রহস্যময় অঞ্চলের অস্তিত্ব এই ধরণীতে আজও আছে। বড় বিচিত্র, প্রসারণশীল, সঞ্চারমান, চলমান মানব লাইব্রেরি, অপার্থিব বাতাবরণ, হাজার হাজার বছর আগে বৈদিক কালে মুনি ঋষিদের আবিষ্কৃত এই সময়শূন্য ভূহীন সাম্রাজ্য। দিব্য জ্ঞান ও দিব্য জীবন প্রাপ্ত জ্ঞানগঞ্জ নিবাসী সকলেই মানবীয়, কিছু স্থায়ী কিছু অস্থায়ী। কোনো কোনো মহামানব ভাবাবেশে এসে আবার জনমানুষে ফিরে গেছেন। অনেকেই দিব্য শরীর প্রাপ্ত হয়ে লোকান্তরে চলে যান। কেউ কেউ বিধাতার দ্বারা প্রেরিত হয়ে কখনো ভক্তের আকুতিতে বা তীব্র বাসনা হলে পুনর্জন্ম স্বীকার করেন। এই মণ্ডলে 1000-10,000 বছরের সিদ্ধ সাধক যোগী আজও দিব্যমান। এরাই কেউ কেউ সংসারের সাধক সাধিকাদের সাথে মানসিক সম্পর্কে যুক্ত থাকেন। দিব্য কৈবল্যের আকুল প্রার্থনাতে জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ মঠের সঞ্চালক আমাদের সমীপে আবির্ভূত হলেন। আবির্ভূত বলছি এই জন্য যে প্রকাশপুঞ্জ নিয়ে এক নীলাভ জ্যোতির্বলয় চক্রাকারে ঊর্ধ্বলোক থেকে নামল। মুহূর্তের মধ্যে সেই আলোক গোলক থেকে দীপ্ত তেজময় মানবাকার রূপে মহামণি মহাতপা সাকার হলেন। জটা পরিহিত, স্বর্ণকান্তি দেহ, উন্নত ললাট, প্রায় 7 ফুট লম্বা প্রাচীন ভারতের ঋষি মহাতপা দর্শন দিলেন। অদ্ভুত তার মর্মভেদী দৃষ্টি। আমার অন্তর্মনে যেসব প্রশ্ন উঠছে তার উপস্থিতিতে সকল প্রশ্নের উত্তর পাচ্ছি। ভাষা প্রয়োগের প্রয়োজন নেই, চলছে অন্তর্বার্তা। ইতিপূর্বে এভাবেই মহাতাপার বা মহাবতার বাবাজি মহারাজের অবতরণ ও তার অভিষেকে উপস্থিত ছিলুম। তার আবির্ভাবে আমি ধন্য। এই মহাতপা ঋষির উপাখ্যান বরাহ পুরাণে 15 অধ্যায়ে বিস্তারিত পাই। মহাতাপাজির তপস্থলী মধ্য হিমালয়ের বারণাব্রত। স্কন্দ পুরাণ অন্তর্গত কেদারখণ্ডের 15 অধ্যায়ে উত্তর কাশীর তীর্থ মাহাত্ম্য বিষয়ে মহাতপা ঋষির তপস্থলীর বর্ণনা পাই।
কেদারখণ্ডের 95 অধ্যায় 66 নম্বর শ্লোক থেকে 70 সংখ্যক শ্লোক অবধি বলা হয়েছে মুক্তিদায়ী এই স্থান একমাত্র কলির পাপহারী ঋষির তপপ্রভাবে এই স্থান দিব্য। মহাতপাজির তপস্থলিতে এসে আজও মানুষ ভাবাবিষ্ট হন। আমি এই মুহূর্তে তারই সাংকেতে সন্নিহিত। সত্যি ভাবতে পারছি না। মনে ভাবছি এই জ্ঞানপীঠ জ্ঞানগঞ্জ মঠে বাঙালি সাধক কেউ আছেন কি? অন্তর্মনে উত্তর ভেসে এলো, যারা ছিলেন তারা সকলে এখন ষষ্ঠ লোকে, তপলোকে। মনে হলো রাম ঠাকুরের অবস্থান এখন কোথায়? উত্তর এলো তিনিও তপলোকে। একমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মশরীর, যিনি সিন্ধু প্রদেশে জন্মেছিলেন, তিনি এখন শ্রীকৃষ্ণ দয়াল নামে জ্ঞানগঞ্জ মঠের শিক্ষার্থী। প্রশ্ন, এ সকল মহামানবের দিব্য আত্মারা এই ধরণীতে আবার আসবেন তো? উত্তর, শ্রীকৃষ্ণ চৈতন্যের এই ধরায় জন্মগ্রহণের আদেশ হয়েছে। উচিত গর্ভের সন্ধান চলছে। বঙ্কিম বাবুর বর্তমান দেহ শ্রীকৃষ্ণ দয়ালের সাক্ষাৎ হলে প্রীত হবে, পরের মুহূর্তে প্রেরিত হবে। জ্ঞানগঞ্জে অবস্থানরত সাধক মণ্ডলী কি অশরীরী আত্মা? না, এরা সকলে মানবীয় সাধনায় দিব্য দেহ প্রাপ্ত। মৃত আত্মাদের অবস্থান কোথায়? মৃত অশরীরী আত্মা নিম্ন শ্রেণীর হলে পৃথিবীর মধ্যাকর্ষণের সীমা ছাড়িয়ে যেতে পারে না। তারা ধরণীর পরিমণ্ডলেই হাহাকার করে ঘুরে বেড়ায়। উচ্চ শ্রেণীর কর্ম ও সংস্কারী আত্মা সৌরমণ্ডলের বাইরের নক্ষত্র লোকে সুখে অবস্থান করেন। প্রশ্ন, শুনে আসছি জ্ঞানগঞ্জের অস্তিত্ব বিলুপ্ত হবে? বিলুপ্তি ঘটবে না। এই ধরনের সীমা ছাড়িয়ে সৌরমণ্ডলের বাইরের নক্ষত্র লোকে অবস্থান করবে এই জ্ঞানগঞ্জ। শ্রীমৎ শঙ্করস্বামী নামে আমার পরিচয় কি? রসরাজ ভৈরবনাথ অবধূত, অভিশপ্ত সাধক। মানববর্ষের 18,000 বর্ষ পরে তপলোক থেকে প্রেরিত। মন প্রসন্ন, আর কোনো প্রশ্ন উঠছে না। চরণ বন্দনা করছি। মস্তক অবনত, দিব্যভাবে আপ্লুত, বিগলিত আনন্দ অশ্রু ঝরছে। এবার উঠে চোখ মেলে দেখছি অদৃশ্য হয়েছেন ঋষি মহাতপা। তখন শ্রীকৃষ্ণ দয়াল নামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ হলো। বঙ্কিম বাবু দেখতে সুপুরুষ, মনে হয় 30 থেকে 32-এর যুবক। অতি কোমল নম্র ব্যক্তিত্ব, মুখের আদল অনেকটা চিত্রে দেখা বঙ্কিম। চিনতে কোনো অসুবিধা হয়নি। দিব্য কৈবল্য বলে, ইনি সিন্ধু প্রান্তের বৈষ্ণব কুলতিলক শ্রীকৃষ্ণ দয়াল। এবার দিব্য কৈবল্য আর শ্রীকৃষ্ণ দয়াল উভয়ই অনুবর্তী হয়ে জ্ঞানগঞ্জের বিবিধ প্রয়োগশালা দর্শন করি। বঙ্কিম বাবুকে কাছে পেয়ে তার লেখা ধর্মতত্ত্বের কতিপয় অমীমাংসিত প্রশ্নের উত্তর জেনে নিয়েছি। দিব্য কৈবল্য বললে, মহারাজ, আজ মানবের দিন মানে 8 দিন জ্ঞানগঞ্জের বাতাবরণে ব্যথিত হলো। এবার আপনার ভারত যাত্রা। আমি বলি, সে কি আজই তো এলুম? দিব্য কৈবল্য বলল, এখানে রাত দিন হয় না। ভোরের ধবল প্রকাশ এখানে নিরন্তর বর্তমান, আর সময় শূন্য, তাই বুঝতে পারেননি। জ্ঞানগঞ্জ সময় শূন্য, এজন্য বোঝা যায় না কালচক্রের গতি। আশ্চর্য, অতি আশ্চর্য। হঠাৎ করে 21 কিলোমিটারের এত বৃহৎ বিশাল মঠ কেমন অদৃশ্য হয়ে গেল। এখন যেখানে দিব্য কৈবল্যকে নিয়ে হাঁটছি সেটা একটা তুষারাবৃত উপত্যকা। এত বড় বিস্তারিত জ্ঞানগঞ্জ মঠের উপস্থিতি ভোজবাজির মতন কীরকম বিলুপ্ত হয়ে গেল। এ কি দিবা স্বপ্ন? না না, এ স্বপ্ন নয়। ঘড়িতে তারিখ মিলিয়ে দেখছি সত্যি সত্যি 8 দিন ব্যতীত হয়েছে, অতীত হয়েছে। টনটনে সচেতন স্মৃতির বাস্তব প্রত্যয় এটি।